কিন্তু ছোটোবেলা থেকে বলে এসেছিলাম পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এবং সেই শব্দবন্ধের যাবতীয় প্রকাশ এতদিন ধরে নানান সময়ে নানানভাবে এসছে। কেউ হয়েছে ডাক্তার, কিংবা কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, কিংবা কেউ হয়েছে শিক্ষক, এবং সেই শিক্ষককে ঘিরেই নানাবিধ পরিকল্পনা এবং নানাবিধ সমস্যা এবং সমাধানের চেষ্টা। এতদিন ধরে বারবার করে যখন বারবার এই রাজ্যে শিক্ষা দুর্নীতি নিয়ে নানান রকম প্রসঙ্গ উঠেছে, তখনই প্রশ্ন উঠেছে শিক্ষা দুর্নীতির এবং শিক্ষার উপর বেস করে প্রত্যেকের ভবিষ্যতের উপর একটা বড় সড়ো প্রশ্ন। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা, আর সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ কী নিয়ে কথা বলবো? চাকরিহারাদের কণ্ঠস্বর হবে কে? আজ শুনানি হওয়ার কথা ছিল, সুপ্রিম কোর্টে যাবার কথা ছিল, সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু অগত্যা মধুসূদন এখনও পর্যন্ত শুনানি হয়নি। আজ একেবারে সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে ভালো করে মন দিয়ে শোনা হবে এবং আগামীকাল এই চাকরিহারাদের ভবিষ্যৎ নির্ধারণ। কিন্তু প্রশ্ন, সত্যি কি চাকরিহারাদের ভবিষ্যৎ নির্ধারণ আগামীকাল হবে? কিন্তু প্রশ্ন তার থেকেও বড়, আজ যে অবস্থা তৈরি হয়েছে, আগামীকালের ওপর যে ভরসা করতে হচ্ছে চাকরিহারাদের ভবিষ্যৎ, সেই প্রশ্ন আসলো কেন? সেই প্রশ্নের সম্মুখীন হতে হলো কেন চাকরিহারাদের? কেন 2016 25,753 জনের চাকরি গেল? কেন এই 26,000 চাকরিহারাদের বারবার করে রাস্তায় বসতে হচ্ছে? 5 দিন হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত ধর্মতলার সেই প্রাঙ্গণে তারা ধর্ণা দিচ্ছে। বলতে খারাপ লাগলেও এটাই সত্যি, এটাই এখন রাজ্যের এক বড় সড়ো কলঙ্ক বলা যেতে পারে। তার কারণ এই চাকরিহারারা যেমন তেমন চাকরিহারা নয়, এদের মধ্যে কেউ কেউ যোগ্যও রয়েছে। প্রশ্ন ওঠে যোগ্য অযোগ্যর থেকেও এই যোগ্য যারা চাকরি প্রার্থী তারা কেন এতদিন ধরে বঞ্চিত হলো? প্রশ্ন উঠল যারা যোগ্য চাকরি প্রার্থী ছিলেন তাদের অবস্থা কেন আজ রাস্তায় সম্মুখীন হচ্ছেন তারা? তার থেকেও বড় প্রশ্ন কি উঠছে জানেন? আজ যাদের স্কুলে থাকার কথা, আজ যারা A ফর অ্যাপেল, B ফর বল, C ফর ক্যাট শেখাবেন, তারা রাস্তায় বসে বলছেন আমার চাকরিটা দেবেন। এই যাবতীয় বিষয় নিয়ে এখন অঞ্জনের সাব প্রশ্ন। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তবে কি গল্পের গরু গাছে ওঠার নজির হয়ে উঠছে বাংলা? কেন এই প্রশ্ন করছি খুব শিগগিরই আপনারা জানতে পারবেন। আমার দ্বিতীয় প্রশ্ন, এত চাকরি বাতিল, একজন আরেকজনকে ঠেলাঠেলি করছেন, কিন্তু দায়িত্ব কে নেবে? আমার তৃতীয় প্রশ্ন, বাম রাম কেউ বলছে আমার সময় হয়নি, কারো প্রমুখ বলছেন বাঙালকে ভাই আর বহন কো জো রুলায়া তাদের শান্তিতে বসতে দেব না, রাজনীতি? আমার চতুর্থ প্রশ্ন এবং অন্তিম, আখিরে বাংলার যুবদের নিয়ে খেলছেটাকে সত্যি যুবদের জন্য চিন্তা নাকি নিতান্তই ভোট বাক্স? এই যাবতীয় বিষয় জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়। সত্যি যুবদেরকে নিয়ে খেলা হচ্ছে নাকি সত্যি যুবদের জন্য কাঁদছে রাজ্য এবং কেন্দ্র উভয়ই? এটা জানার চেষ্টা করবো, কিন্তু তার আগে দেখাবো এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। এসএসসি চাকরি বাতিলের মামলার শুনানি পিছিয়ে গেল। মঙ্গলবার হবে এই মামলার শুনানি। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। আজ বেশ কয়েকটি মামলার শুনানির দীর্ঘ সময় ধরে হওয়ার সময়ের অভাবেই পিছিয়ে গেল এই শুনানি। এসএসসি চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে আজ হলো না শুনানি। আগামীকাল সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদের পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারারাও। সব পক্ষের বক্তব্য শুনতে চায় সর্বোচ্চ আদালত, তাই শুনানি একদিন পিছিয়ে দেওয়া হলো। চাকরি বাতিলের নির্দেশ আগের শুনানিতে বহাল রাখে সর্বোচ্চ আদালত। যেভাবে নিয়ম হয়েছে সেটা সম্পূর্ণ দুর্নীতি বলে আগের শুনানিতে মন্তব্য করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে। সম্প্রতি কলকাতা হাইকোর্ট 2016 সালে এসএসসি প্যানেলভুক্ত প্রায় 26,000 জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার ও চাকরিহারাদের একাংশ। তার ভিত্তিতে প্রথম দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট এসএসসির কাছে জানতে চায় আপনারা কি করে যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করবেন?
কলকাতা হাইকোর্টের মামলা চলাকালীন ডিভিশন বেঞ্চকে এসএসসির চেয়ারম্যান জানিয়েছিলেন যোগ্য অযোগ্যদের স্পষ্ট বিভাজন করা কার্যত অসম্ভব। কিন্তু গত সোমবার প্রথম শুনানির পর যখন বঙ্গের নির্বাচনী জনসভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দেন যে তিনি যোগ্য চাকরিহারাদের পাশে আছেন, এরপরই নিজের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে যান এসএসসির চেয়ারম্যান। উল্টে তিনি আশ্বাস দেন তারা চেষ্টা করবেন সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করতে যে চাকরিহারাদের তালিকা থেকে যোগ্য ও অযোগ্যদের বিভাজন করা সম্ভব। সোমবার সবাই তাই চোখ রেখেছিল সুপ্রিম কোর্টের দিকে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দিচ্ছে তা জানতে উদ্গ্রীব ছিলেন। সোমবার দুপুরেই এই মামলার শুনানি শুরু হতেই প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ এই মামলার সব পক্ষের বক্তব্য শুনতে চায়। আর সেই কারণেই সোমবার এই মামলার শুনানি করেনি সর্বোচ্চ আদালত। একদিন পিছিয়ে দিয়ে মঙ্গলবার এই মামলার শুনানি হবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, প্রাইম টিভি বাংলা। কি বুঝ আজ যে মামলা আগামীকাল সেই মামলা থেকে ইতিমধ্যে সেই প্রশ্ন উঠছে, এই যা 4-5 দিন ধরে এত বড় প্রশ্ন হচ্ছে বিক্ষোভ হচ্ছে এবং রাত হচ্ছে, তাদের নিয়ে কেউ কেউ বলছেন তার, কেউ কেউ বলছে সম্পূর্ণভাবে দায়ী এসএসসি কমিশন করলো, কেন উড়িয়ে দেওয়ার জায়গাও তাদের উড়িয়ে দিতে হলো, যোগ্য অযোগ্য আজ এত বড় ধাপ এইভাবে বাছাই এবং সুপ্রিম কোর্ট করে বা যোগ্য অযোগ্য প্রশ্নগুলো উঠছে। কিন্তু এর মধ্যেও একটা দুঃখজনক ঘটনা কি জানেন, বলছি আপনাদের। 2014 সালে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ইমরান, আর সেই ইমরান আজ মারা গিয়েছে। ঠিক শুনছেন একদম, মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হলো SLST আন্দোলনের অন্যতম মুখ ইমরান হোসেন। কেন মরতে হলো? কেউ কেউ বলছেন তাদের পরিবারের লোকেরা বলছেন প্রেশার না নিতে পেয়ে তাকে মরতে হয়েছে। প্রশ্ন উঠছে তার এই প্রেশারটা কেন আসলো? যদিও বা এটার সঙ্গে সবটাই তদন্ত সাপেক্ষ হতে পারে, সত্যি হয়তো তার মৃত্যু কেউই কাম্য করে না, কোনো সরকারই কারো মৃত্যু কাম্য করে না, এটাই আশাবাদী প্রত্যেক সংবাদ মাধ্যম এবং আশাবাদী প্রত্যেকটি চাকরি প্রার্থীও আশা রাখি, চাকরি হারারাও। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, কেন তাদেরকে রাস্তায় বসে থাকতে হচ্ছে? কেন এখনও পর্যন্ত চাকরিহারারা বারবার করে তাদেরকে বলতে হচ্ছে যোগ্যদের বের করুন, যোগ্যদের বের করে নিয়ে আনুন এই চক্রব্যূহ থেকে? এই চক্রব্যূহে যোগ্যরা কেন পড়ল? এই যোগ্য অযোগ্যের বিশ্লেষণই বা কেন আসলো? প্রশ্ন উঠবে অযোগ্য চাকরি প্রার্থী বলতে কেন হচ্ছে 2024 সালে দাঁড়িয়ে? রাজ্য সরকারকে এটা কেন বলতে হচ্ছে যে 5000ই হোক বা 3000ই হোক অযোগ্য প্রার্থী তো রয়েছে? কেন উঠছে এই প্রশ্ন? কেন অযোগ্য চাকরি প্রার্থীর কথা উঠছে? কেন 2024 সালের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকার থেকে একেবারে নরেন্দ্র মোদী খোদ এসে বলছেন যারা যারা বাংলার ভাই বোনেদের কাঁদিয়েছে তাদের শান্তিতে বসতে দেওয়া হবে না? তাহলে কি চাকরি প্রার্থী, চাকরি হারা আসলে সবই ব্রেন ওয়াশ, প্রত্যেককেই আসলে ভোট বাক্সে ট্রান্সফার করার ইচ্ছে রাজ্য এবং কেন্দ্র উভয়ের? জানার চেষ্টা করব, এই সব কিছু জানার চেষ্টা করব, তার কারণ সংবাদ মাধ্যম এবং দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে কারো পক্ষে নয়, আমরা নিরপেক্ষ। টাইমলাইন দেখব কি কি পরপর ঘটনা ঘটেছে। গত 2016 সালে এসএসসি শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা পরিচালনা করেছিল, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির টাইমলাইন আপনাদের সামনে তুলে ধরছি। তার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন ববিতা সহ 2 প্রার্থী। টাইমলাইন ভালো করে শুনুন, এই প্রত্যেকটি পর্যায়ক্রম আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন। আর কি কি ঘটেছিল, এরপরে কি ঘটনা ঘটলো সেটাও আপনাদের সামনে তুলব। অর্থ পাচারের আশঙ্কা প্রকাশ করে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তারপরে ঘটনা কি ঘটলো দেখাচ্ছি, পর্যায়ক্রমে শুনতে থাকুন। জিজ্ঞাসাবাদের পর এই মামলায় অর্থ পাচারের অভিযোগ দায়ের করে সিবিআই। এরপরের টাইমলাইন কি? তদন্তকারী সংস্থার অভিযোগের পর মামলা চলে যায় ইডির হাতে। এর পরের টাইমলাইন কি? এই মামলায় ইডি পার্থ চট্টোপাধ্যায়কে, ঠিক শুনছেন, পার্থ চট্টোপাধ্যায়কে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে। এমনকি জিজ্ঞাসাবাদের জন্য অর্পিতাকেও আটক করে। এই অর্পিতার পরিচয় কি এতক্ষণে আপনারা সবাই জানেন। এর পরের পর্যায়ক্রম কি? ফলাফল 2017 সালে এসেছিল শীর্ষর 20 শিলিগুড়ির ববিতা সরকারের নাম, এই তালিকা বাতিল করল কমিশন। তারপরে ঘটনাক্রম কি?
16 নম্বর কম পাওয়া অঙ্কিতা অধিকারীর নাম শীর্ষে এসেছে। অঙ্কিতা মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। এর পরের পর্যায়ক্রম 25 এপ্রিল 2022 এবং 28 মে সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল, কারণ তিনি 2014 থেকে 2021 সাল পর্যন্ত রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন। কার কথা বলছে? পার্থ চট্টোপাধ্যায়ের কথা। 22 জুলাই 2022 ইডি কলকাতায় চ্যাটার্জি এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের 18টি স্থানে অভিযান চালায়। কি পেল সেখান থেকে? অভিযান চালিয়ে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির টাইমলাইন আপনাদের সামনে তুলে ধরছি। তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার বাড়ি থেকে 20 কোটি টাকার নগদ পাওয়া যায়। নগদ 20 কোটি টাকা। তারপরের টাইমলাইন, গত 2016 সালে এসএসসি শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা পরিচালনা করেছিলেন। ব্যাক টু ব্যাক আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আজ যে ঘটনার একেবারে পর্যায়ক্রমে শেষ লগ্নে এসে সুপ্রিম কোর্ট শুনানি স্থগিতাদেশ দিয়ে দিলেন এবং আগামীকাল আবারও হয়তো যেই চাকরিহারারা ধর্মতলায় বসে তাদের ভবিষ্যতের জন্য একটু হলেও হয়তো আশা নিয়েছিলেন, তারা বলে বসলেন সুপ্রিম কোর্ট থেকে যে আজও নয় আগামীকাল। বলতে পারেন এতদিন অবধি রাজ্য সরকারের ওপর শনির সাড়ে সাতি চলছিল। তার কারণ একের পর এক রাজ্য সরকারের ওপর যে ব্লেমগুলো এসেছিল, সেই ব্লেমে যদি সত্যি যোগ্য অযোগ্য বাছাই করা যেত, কমিশনের পক্ষ থেকে যদি সত্যি যোগ্য অযোগ্য বাছাই করতো, তাহলে হয়তো এই শনির সাড়ে সাতি কিছুটা হলেও কাটত। বলা হয় শনির সাড়ে সাতি হনুমান, হনুমানের সঙ্গে খুব ভালো করে লড়াই করলে পরে শনির সাড়ে সাতি কেটে যায়। কিন্তু এই ক্ষেত্রে হনুমানটা হবে কে? যোগ্য অযোগ্যের এই বিচার করবে কে? যোগ্য অযোগ্য বাছাই করবে কে? কমিশন কবে যোগ্য অযোগ্যদের এইভাবে আলাদা করতে পারবেন? কেন আজ এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য বাছাই করা গেল না? কেন এখনো পর্যন্ত যোগ্য অযোগ্যরা রাস্তায় বসে রয়েছে? প্রশ্ন উঠছে, যারা সত্যিই যোগ্য তাদের দায়টা কি ছিল, তাদের দোষটা কি ছিল, কেন তাদের চাকরি বাতিল হলো? বিচারপতি এবং আইনি ব্যবস্থাকে কেন কালো রঙের একটা পট্টি বাঁধতে হলো চোখের তলায় বা চোখের সামনে? তার কারণ তারা প্যানেল নিয়ে রীতিমতো বিভ্রান্ত, যোগ্য অযোগ্য বিচার করতে পারছেন না। তারা বলে বসলেন যোগ্য অযোগ্য সমস্ত প্যানেলটাই বাতিল। আরও কিছু হওয়া বাকি রয়েছে কি রাজ্যের বুকে, জানার চেষ্টা করবো। এই মুহূর্তে পরিচয় পর্ব সারবো। ইতিমধ্যেই আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন বিজেপি সমর্থক রুবি মণ্ডল, আমাদের সঙ্গে জুড়ে রয়েছে মাননীয়া সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস সমর্থক, আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেও জুড়বেন তাপসীদি, তৃণমূল সমর্থক। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে এখন সময় একটা ছোট্ট বিরতির। বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, এক কথায় অঞ্চল। চাকরিহারাদের কণ্ঠস্বর হবে কে, এই যাবতীয় বিষয় নিয়ে জানার চেষ্টা করবো। এই মুহূর্তে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে অনলাইনে মাননীয়া রুবি মণ্ডল, বিজেপি সমর্থক, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয়া সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস সমর্থক। আপনাদের দুজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলা, এক কথায় অঞ্জনের এই শোতে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে জুড়বেন তৃণমূল সমর্থকও। কিন্তু আমার প্রথম প্রশ্ন থাকবে রুবি ম্যামের কাছে। ম্যাম, কি হচ্ছে বলুন তো? রাজ্যের এই হাল কেন? যোগ্য অযোগ্য এই প্রশ্নগুলো আসছে কেন? 25,753 জনের চাকরি বাতিল হচ্ছে কেনই বা? এত বড় সড়ো প্রশ্ন আসছে রাজ্যের ওপরে। রাজ্য দিনের পর দিন এইভাবে কলঙ্কিত হচ্ছে। কি মনে হয় সমস্ত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে, সমস্ত রাজনৈতিক বাতাবরণের ঊর্ধ্বে, বাকবিতণ্ডার ঊর্ধ্বে আপনার কি মনে হয়? দেখুন, একবার এসএসসি বলছে যে তাদের কাছে কোনো প্রমাণ নেই, তাদের কাছে ওয়েভার শিট নেই। আবার কিছুদিন বাদে ওনারা জানাচ্ছেন যে তাদের কাছে প্রধানমন্ত্রী কথা বলার পরই তাদের মনে হলো তাদের কাছে সমস্ত কিছু প্রমাণ রয়েছে। এবার বিষয় হলো তাদের কাছে যদি সত্যি সমস্ত কিছু প্রমাণ যদি থেকেই থাকে, কারা যোগ্য কারা অযোগ্য, তাদের লিস্টটা যদি সত্যি থেকে থাকে, তাহলে এত দিন ধরে এত বছর কেন এই ছেলেমেয়েগুলো নষ্ট করা হলো? স্পিকারে সাউন্ড না শুনতে পাবে না। চৈতালি ম্যাম চলে এসেছেন। হ্যালো, একেবারেই শোনা যাচ্ছে, আপনি বলুন। হ্যাঁ বলুন ম্যাম। তো বিষয়টি হচ্ছে যে কিভাবে তাহলে ভাবুন এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছে এবং তার সাথে সাথে তাদের সময় নষ্ট করেছে। এবং গতকাল আমরা দেখলাম ইমরান ভাই বলে একজন রয়েছেন যিনি SLSTর চাকরি প্রার্থী ছিলেন, উনি মারা গেছে। এর জন্য কে দায়ী? এর জন্য কি রাজ্য সরকার এই মানসিক চাপের জন্য দায়ী নয়? এটা কি শুধু মারা গেছে, এটা কি একটা মার্ডার নয়? এটা তো মনে হচ্ছে একটা চক্রান্ত করে এদেরকে মেরে ফেলা হচ্ছে। এত ভাবে মানসিক চাপ দেওয়া হচ্ছে, তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে। আজকে ভাবুন এতগুলো স্কুল, আজকে রাজ্যে প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে।
আমরা আগেই দেখেছি বন্ধ হয়ে গেছে। এখন বর্তমানে অনেক স্কুল আছে যারা অভিভাবকহীন হয়ে পড়েছে। এর জন্য দায়ী কে? আগামী প্রজন্মের ভবিষ্যৎটা কারা নষ্ট করছে? এই তৃণমূল কংগ্রেস সরকার নষ্ট করছে। ফিরে এলাম বিরতির পর। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে চাকরিহারাদের কণ্ঠস্বর হবে কে। রুমি ম্যামের কাছে এসেছিলাম, এবার সরাসরি চলে আসবো সুস্মিতা ম্যামের কাছে। সুস্মিতা ম্যাম, এই যাবতীয় বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? তার কারণ 25,753 জনের চাকরি, একজন দুজন নয়, প্রত্যেকে আজকে যাদের স্কুলে যাওয়ার কথা, যাদের স্কুলে গিয়ে এ ফর অ্যাপেল বি ফর বল শেখানোর কথা, তারা আজকে চাকরিহারা হয়ে রাস্তায় বসে রয়েছে। আমি যোগ্য প্রার্থীদের কথা বলছি, অযোগ্য একেবারেই নয়। বলুন। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে দুটো শ্রেণী আছে। একটা হচ্ছে যোগ্য প্রার্থী, একটা হচ্ছে অযোগ্য প্রার্থী। এই বিচারটা কিভাবে হলো এটাও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে আছে। অযোগ্য প্রার্থীরা কি করেছে না, 17 রকম ভাবে চাকরি চুরি করে তারা চাকরি পেয়েছে। কিভাবে? কারো কারো দেখা যাচ্ছে মানে তাদের মেরিট লিস্টে নামই নেই, তালিকাতে নামই নেই, অথচ তারা চাকরি পেয়েছে। আবার দেখা যাচ্ছে কেউ কেউ 0 পেয়েছে, তারা 52, 54 তাদের নাম্বার হয়ে গেছে। কেউ কেউ 12 পেয়েছে, সেটা হয়ে গেছে 62। এইরকম ভাবে হয়েছে। আবার আরেক ভাবে হয়েছে যে কি না, সার্ভারে যাদের নাম দেখা যাচ্ছে, যে রোল নাম্বার দেখা যাচ্ছে, আবার কমিশনের সার্ভারে আবার যখন যেই কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছে সেই সার্ভারে তার রোল নাম্বারটা ভিন্ন দেখাচ্ছে। এরকম বিভিন্ন উদাহরণ আছে। বিভিন্ন উদাহরণে এই অযোগ্য প্রার্থীদের চাকরি হয়েছে। এবার বিষয়টা হচ্ছে কোর্ট যখন বারংবার বলেছে এই অযোগ্য প্রার্থী এবং যোগ্য প্রার্থী কারা আপনারা আলাদা করে লিস্ট দিন, সেখানে তারা কিন্তু কোনো রকম ভাবে আলাদা কোনো তালিকা দেয়নি কোর্টের কাছে। তখন কোর্ট কি বিচার করেছে যে এই 2016 প্যানেলটা যেহেতু অযোগ্য প্রার্থীতে ভরা, টোটালটাকেই তারা ক্যান্সেল করে দিয়েছে। যেহেতু তারা সেগ্রিগেশনটা তারা করতে পারেনি কমিশন, তাই জন্য এই জিনিসটা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দেখলাম হঠাৎ করে প্রধানমন্ত্রী যখন এসে বললেন আমি যোগ্য প্রার্থীদের পাশে আছি, ঠিক তার পর মুহূর্তেই দেখলাম যে কমিশন বলে দিল যে আমরা যোগ্য প্রার্থী এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করে সেগ্রিগেশন করে দেখাতে পারবো। কিন্তু কিভাবে? তার কারণ আমরা জানি এসএসসির কাছে যে ওএমআর শিটের রেকর্ড আছে সেগুলো তারা টোটালটা ট্যাম্পারিং করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। এবং তারা গাজিয়াবাদে যে নাইসা বলে যেই কোম্পানিকে বরাদ দিয়েছিল সেই টেন্ডারটাও বেআইনি ভাবে দেওয়া হয়েছিল, এবং তারা আবার সাবে আরেকটা টেন্ডার দেয়, সেটাও বেআইনি ভাবে দেওয়া হয়েছিল। এবং দেখা যাচ্ছে বিভিন্ন নেতা মন্ত্রী, তাদের কাছের লোকেরা এবং দলের লোকেরা কিংবা পয়সার বিনিময়ে 15 লাখ 20 লাখ করে দিয়ে তারা এই অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছে। আজকে দেখুন এই অযোগ্য প্রার্থীদের চাকরি চলে যাওয়ার পরে তাদের আবার এই 8 বছরের টাকা সুদ সমেত 12% সুদ সমেত ফেরত দিতে হবে। এরাও তাদের দেখা যাচ্ছে মা বাবা তাদের বাড়ি ঘর দোর জমি সব বিক্রি করে টাকা দিয়েছে। সুস্মিতা, এখানে একটা বড়সড় প্রশ্ন রয়েছে আমার প্রশ্ন হচ্ছে এই যে 12% সুদে যাদেরকে টাকা রিটার্ন করতে হবে, প্রশ্ন হচ্ছে তাদেরও তো ফ্যামিলি রয়েছে। এতদিন ধরে টাকা যে তারা যে বেতনটা পেয়েছে সেই বেতনের অর্ধেকাংশের অনেক বেশি হয়তো টাকা তারা ইনভেস্ট করে ফেলেছে তাদের ফ্যামিলির জন্য, তারা টাকাটা রিটার্ন করবে কি করে? I am telling that already they have spent. তা সেইখানে তারা 8 বছর কিন্তু তাদের শ্রম দিয়েছে, যদিও ভুলভাল অঙ্ক শিখিয়েছে, যোগ বিয়োগ ঠিক করতে পারছে না, তাহলেও তারা শ্রম দিয়েছে। এবার এই যে যারা অযোগ্য প্রার্থীরা তাদের চাকরিটা যে চলে গেল, তারা চুরির বিনিময়ে কিন্তু চাকরিটা পেয়েছে। সুতরাং সেই জায়গায় কিন্তু আমরা কখনো এই অযোগ্য প্রার্থীদের পাশে দাঁড়াতে পারি না যারা অন্যায় করেছে। এখানে কিন্তু ধর্ম এবং অধর্ম দুটোর মধ্যে পার্থক্য হয়ে গেছে। আমি বলছি সুস্মিতা ম্যাম, সত্যিই তো সব তো কেমন দুধে জলে সেমন মিশে গিয়েছে। এখান থেকে বের করার প্রসেসটাই তো অত্যন্ত কঠিন। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যোগ্য অযোগ্যর এই যে পার্থক্য, এই যে তালিকা, যদি সব ওএমআর শিট জ্বালিয়ে দেওয়া হয়, যাবতীয় কোনো প্রুফ না থাকে, তাহলে যোগ্য অযোগ্যটা কী করেই বা বাতিল করা যাবে আলাদা করে? এবং সব থেকেও বড় প্রশ্ন, যোগ্যদের কোথায় জায়গায় এসে দাঁড়ালো? এই যে এই 19,000 সামথিং যাদের বলছে যারা যোগ্য প্রার্থী, আদৌ কি এরা যোগ্য প্রার্থী? কারণ সব তো টেম্পারিং করা হয়ে গেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে নাইসার কাছ থেকে যেই জিনিসটা
চেষ্টা পেয়েছে। আপনি দেখুন, এই যে যদি আপনি পুরো এই জালটাতে যান না, এটা একটা মানে জাল হয়ে গেছে। জালটা এইটাই, আমি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কথাটা বলছি। আজকে পার্থ চ্যাটার্জি, শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে ওইদিকে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, ওইদিকে শান্তি প্রসাদ সিং, তারপরে পরবর্তী ক্ষেত্রে আমরা কি যে তাপস মণ্ডল, অয়নশীল, শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল, একটা চক্রাকারে কাজ করে লাস্ট এসে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। সেই সুজয় কৃষ্ণ ভদ্রের মুখে কি শুনলাম নাকি যে আমার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ছোঁয়ার কারোর ক্ষমতা নেই, সে পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না। আমরা জানি এই নিয়োগের পয়সার যখন হদিশ লিপস অ্যান্ড বাউন্সে পাওয়া গেছে, সেই লিপস অ্যান্ড বাউন্সের সমস্ত সম্পত্তি অ্যাটাচ হয়েছে। হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়, কেজরিওয়াল মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অ্যারেস্ট হয় না। এই জায়গায় আমরা বলছি বিজেপি এবং তৃণমূলের আতাত, এবং বিজেপিও যা তৃণমূলও তাই, কয়েনের এপিট এবং কয়েনের ওপিট। আজকে এরা নিজেদের রাজনীতি করতে গিয়ে যেই ছেলেমেয়েগুলো প্রায় 1200 দিনের কাছে এসএসসি, এসএলএসটি, টেটের সব ছেলেমেয়েরা আজকে ওই ধর্নাতলায় ধর্না দিয়ে বসে আছে, সেই ধর্নাতলায় ধর্না দিয়ে তারা বসে থাকার পরও তারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারা চাকরিটা কিন্তু পায়নি। বেশ সুপ্রিয়া ম্যাম, আপনার কাছে আবারও আসবো, কিন্তু যে কথা বলে আমি একেবারে আমি চলে আসবো সরাসরি চৈতালি দিদির কাছে। আমার প্রশ্ন উঠছে যে আপনারা বলছেন যে বিজেপি থেকে শুরু করে এবং তৃণমূলের মধ্যে এক আতাত তৈরি হয়েছে, মেনে নিচ্ছি আমি কিছুক্ষণের জন্য, কিন্তু প্রশ্ন উঠছে জাতীয় স্তর থেকে রাহুল গান্ধী একবারও এই বিষয় নিয়ে বাংলায় এলেন না এবং তিনি একটা কথাও বললেন না। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের একটা আতাত তৈরি হয়ে আছে ইন্ডিয়া জোটের কারণে, যেখানে আপনারা একেবারে বারবার করে চিৎকার করে বলছেন তৃণমূল কংগ্রেসের কথা, সেখানে জাতীয় স্তরে এত বড় একটা কেলেঙ্কারি, এত বড় একটা দুর্নীতি, একটা কথা বললেন না রাহুল গান্ধী। এই বিষয় নিয়েও থাকবে প্রশ্ন। আমি সরাসরি চলে যাবো চৈতালিদির কাছে। চৈতালিদি, যে প্রশ্ন উঠছে, যে আতাতের প্রশ্ন উঠছে বারবার করে, এই চাকরি প্রার্থীরা, এই চাকরিহারারা ধর্মতলাকে নিজেদের স্থান বানিয়ে নিচ্ছে, যাদের স্থান হওয়া উচিত ছিল বিদ্যালয়। কেন এরকম হবে? এরকম রাজ্যের নজির কেন তৈরি হবে? তাহলে তো সেই গল্পের গরু গাছে ওঠার মতো নজির তৈরি হচ্ছে। চৈতালিদি, দেখুন, সর্বোপরি যেটা ধর্ণা হচ্ছে বা যেটা আমাদের পশ্চিমবঙ্গে যারা এতদিন এখন ধর্ণা দিয়ে আছে, তো সেই জায়গার মধ্যে সত্যি কথাই তাদের সঙ্গে আমাদের তৃণমূল যারা আমরা রয়েছি, তৃণমূল করার ঊর্ধ্বেও মানুষ হিসেবে আমরা অবশ্যই সমবেদনা জানাই, যে কারণ এখন প্রচণ্ড গরম রয়েছে, ঝড় বৃষ্টি রয়েছে, কিন্তু যারা আন্দোলন করছে, আপনাদেরকে জানতে হবে যারা আন্দোলন করছে তাদেরকে কারা প্ররোচিত করছে, কারা প্ররোচনা দিচ্ছে। এবার তারা সেখানে বসে আছে তারা তাদের আন্দোলন করার জন্য, কিন্তু এখানে সবথেকে বড় কথা হলো যে এটা তো সত্যি কথা, সুস্মিতাদি বললেন যে বিজেপির সঙ্গে তৃণমূলের আতাত রয়েছে, তবে বিজেপি যেটা বলেছিল 2 কোটি চাকরি দেব, সেটা কিন্তু আমরা পাইনি। কংগ্রেসের আমলে মানুষ প্রচুর চাকরি পেয়েছে এমন কোনো কিছু নয়। তো সেই জন্য পশ্চিমবঙ্গে শুধুমাত্র উনি পার্থ চট্টোপাধ্যায়ের কথা বললেন, কালীঘাটের কাকুর কথা বললেন, অনেক কথা বললেন, সেগুলো আমরা শুনলাম, কিন্তু উনি কি বলতে পারবেন যে এখনো কোনোটাই প্রমাণ হয়েছে? উনি বললেন যোগ্য অযোগ্য প্রার্থীদেরকে আমি বুঝতে পারছি না যে কোনটা যোগ্য কোনটা অযোগ্য, আমি মেনে নিতে পারছি না। তাহলে আমার মনে হয় সুস্মিতা দেবী উনি হলো কোর্টের, হাইকোর্টের ওপরে উনি, সুপ্রিম কোর্টের ওপরে উনি, কারণ কোর্ট রায় দিচ্ছে যে সেখানে যোগ্য অযোগ্যদের একটা প্রমাণের কথা বলছে। তাহলে উনি বলতে চাইছেন আপনার বেলা আমি ইন্টারাপ্ট করিনি, আপনার বেলা ইন্টারাপ্ট করিনি, আমাকে বলতে দিতে হবে তো। তাহলে আজকে আপনি বলছেন যোগ্য অযোগ্যদের এখানে সবাই, আপনার কথায় সবাই অযোগ্য আছে, সবাই যোগ্য আছে, কিন্তু আপনি তো পরীক্ষার ওয়ে মার্কশিটটার কথা বললেন, সেটা আপনাদের এই বামফ্রন্ট বা আপনাদের কংগ্রেসের আমলে কিন্তু এই যে আমাদের যেটা কম্পিউটার, সেই কম্পিউটারটাকে কিন্তু আসতে দেয়নি এতদিন বামফ্রন্ট। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের পশ্চিমবঙ্গে এই কম্পিউটারটা এসছে, যার জন্য আমরা অনেক কিছু ডাটা সেই কম্পিউটারে পাচ্ছি। সিপিএম এর আমলে পশ্চিমবঙ্গে চাকরি দুর্নীতি হয়নি এমন কোনো কিছু নয়, এবং আপনাদের কংগ্রেসের আমলে কংগ্রেসের ধোয়া তুলসী পাতা। তাহলে আপনারা যদি ধোয়া তুলসী পাতাই হতেন তাহলে আপনারা আন্দোলন করছেন না কেন, আপনারা বলছেন না কেন, সেটা বড় কথা নয়। যদি কোনো এরকম দুঃখজনক ঘটনা ঘটে থাকে, একটা বিচার্য বিষয়, পার্থ চট্টোপাধ্যায় এখনও সেখানটাই কিন্তু আপনার দণ্ডনীয় অপরাধ অনুযায়ী তার কিন্তু সেই জায়গায় প্রমাণ করা হয়নি। আপনার বাড়িতে টাকা পাওয়া গেছে, সেটা কিসের টাকা কি, সেই জন্য আইন ব্যবস্থা রয়েছে। ভারতবর্ষের গণতন্ত্রের
মধ্যে সর্বোপরি হলো আপনার আমাদের আইন ব্যবস্থা, সেখানে হচ্ছে। কিন্তু যেই বাচ্চাগুলো, যেই আপনি বলছেন যাদের চাকরি বাকরির ক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছে, এই জায়গাটায় আমরা সবাই মিলে যদি একসঙ্গে দেখি যে অবশ্যই পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতবর্ষ, পৃথিবীর মধ্যে যেই সব ছাত্ররা পড়াশোনা করছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে এখন পড়াশোনার ক্ষেত্রে সবাই এগিয়ে আছে, তো সেটাকে আমরা সবাই মিলেই অবশ্য চাই যে যোগ্য ছাত্রদের চাকরি বাকরি হোক। বেশ 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 চৈতালিদি, আমি সবার কাছে আসবো, আমি রুমি ম্যামের কাছেও আসবো এবং সুস্মিতা ম্যামের কাছেও আসবো। আপনি খুব একটা ভালো কথা বলেছেন যে এত কিছু হয়েছে কিন্তু কোনো কিছু প্রমাণ হয়নি। সত্যিই তো, একটা কিছুও এখন পর্যন্ত প্রমাণ হয়নি, কিন্তু অদ্ভুতভাবে 25,753 জনের চাকরি চলে গেছে। এটা প্রমাণিত যে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না। এটা প্রমাণিত যে 25,753 জন ক্যান্ডিডেটের চাকরি গিয়েছে। এটা প্রমাণিত যে যারা সত্যি সত্যি যোগ্য বা সত্যি সত্যি অযোগ্য তারা আজ সব থেকে বড় ধোঁয়াশার মধ্যে রয়েছে। এটা প্রমাণিত যে এই রাজ্যে এখন সব থেকে বেশি চাকরিহারা এবং চাকরি প্রার্থীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। আপনি নিশ্চয়ই কিছুদিন আগে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, সেটাও দেখতে পেয়েছেন, এবং সেখানে কিভাবে পড়ুয়ার সংখ্যা দিন দিন কমছে, পরীক্ষার্থীর সংখ্যা দিন দিন কমছে। এটা কিসের নজির দেয় চৈতালিদি? প্রশ্ন ওঠে শুধুমাত্র রাজ্য সরকার এবং শিক্ষা ব্যবস্থার ওপর। সত্যি কি শিক্ষা ব্যবস্থার ওপর আগামী প্রজন্ম ভরসা রাখতে পারছে? জানার চেষ্টা করবো আমি রুমি ম্যামের কাছে। সত্যি কি শিক্ষা ব্যবস্থার ওপর, রাজ্য সরকারের ওপর আম মানুষ, সাধারণ জনতা, শিক্ষা যারা সত্যি সত্যি গ্রহণ করার চেষ্টা করে তারা আর ভরসা পাচ্ছে? জানার চেষ্টা করবো রুমি ম্যাম। একদম না, এই সরকারের প্রতি মানুষের আর কোনো ভরসা নেই। এই সরকার একটা দুর্নীতির সরকার, একটা সন্ত্রাসবাদী সরকার। আজকে আমরা দেখেছি সন্ত্রাসবাদী সরকার ছাড়া আর কি, চারিদিকে পুরো পশ্চিমবঙ্গকে বারুদের স্তূপের উপর দাঁড় করিয়ে দিচ্ছে। আজকে শিক্ষার হার পুরো বেহাল করে রেখে দিয়েছে। লজ্জা করে না যে বলছে, আমি জানি না কি করে এখনো অব্দি বলছে। গতকাল একজন মারা গেছে, একটু লজ্জা করুন। আর কত মাকে কাঁদাবেন আপনারা? আমাদের লজ্জা আছে জন্যই তো আমরা সমস্ত কিছু করছি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য মহিলাদের পড়াশোনা করার জন্য কন্যাশ্রী প্রকল্প করেছে। আমাদের এখানে হয়, মহিলাদের সুরক্ষিত রাখা হয়, তো আপনাদের গুজরাটে সেটা হয় না। যেতে পারেননি আপনারা, মানসিক চাপে এগুলো কি করছেন জানেন? আপনার একরকম মার্ডার করা এগুলো, এর জন্য দায় নিতে হবে রাজ্য সরকারকে। একটু লজ্জা করুন। আর আপনাদের 2 কোটি চাকরি কোথায় গেল সেটা দিন, 2 কোটি চাকরিটা দিয়ে দিন না। আরে রেলকে বেসরকারিকরণ কেন করছেন? সেখানে তো অনেক চাকরি পেত। সরকারিকরণ রাখুন। আপনারা প্লেন, আপনারা বিমানবন্দরকে আপনারা বেসরকারিকরণ করে দিচ্ছেন, আপনারা সবকিছু বেসরকারিকরণ করে দিচ্ছেন। আমি দুজনের কথা শুনতে পাচ্ছি না ঠিকঠাক, আশা করি দর্শক যারা আছে তারাও শুনতে পাবেন না। আমি এখানে দুজনকেই থামাবো। বেশ বেশ রুমিমা, আপনার কাছেও আসবো, চৈতালি আপনার কাছেও আসবো। আপনি একজন প্লিজ প্লিজ, আমি দুজনকে থামাচ্ছি, আমি দুজনকেই থামাবো, আমি দুজনকেই থামাবো, আমি দুজনকে এখানে থামাচ্ছি। প্লিজ প্লিজ, আমি দুজনকেই থামাচ্ছি। আমি সুস্মিতা ম্যামের কাছে আসবো। প্লিজ না রুমি ম্যাম, প্লিজ পশ্চিমবঙ্গে যে কোনো প্লিজ না চৈতালিদি, প্লিজ চৈতালিদি প্লিজ, কিন্তু আপনাদের গুজরাট প্লিজ প্লিজ, আমি দুজনকেই বলছি থামতে। আমি দুজনের কাছে পরে আসবো, আমি সুস্মিতা ম্যামের কাছে আসতে চাইছি। প্লিজ প্লিজ না প্লিজ, আমি দুজনকে থামাচ্ছি। রুমি ম্যাম প্লিজ, রুমি ম্যাম আপনি অনলাইনে রয়েছেন, প্লিজ প্রোটোকল ভাঙবেন না। রুমি ম্যাম প্লিজ, রুমি ম্যাম প্লিজ, আমি আবারও বলছি, আই রিপিট প্লিজ, রুমি ম্যাম প্লিজ, আমি আবারও বলছি প্রোটোকল ভাঙবেন না। রুমি ম্যাম প্লিজ, আমি সবাইকে বলার সুযোগ দিচ্ছি, সুস্মিতা ম্যামের কাছে আসার সুযোগ দিতে হবে আপনাকে। সুস্মিতা ম্যাম, প্রশ্ন উঠছে এই রাজ্যে, শুধু রাজ্য নয় দেশের আঙ্গিকেও যদি আমি দেখি, দুটো বিষয় অত্যন্ত পরিষ্কার। এক, সত্যি দিনের পর দিন পড়ুয়ার সংখ্যা কমছে, তার অর্থ শিক্ষার ওপর মানুষের ভরসা উঠছে প্রথম। দ্বিতীয়ত, সে রাজ্যের মন্ত্রী হোক কিংবা দেশের প্রধানমন্ত্রী হোক, প্রত্যেকেই শিল্প হিসাবে চপ শিল্প এবং কাঠ শিল্প দুটোকেই কিন্তু প্রাধান্য দিয়েছেন। প্রশ্ন ওঠে এতদিন ধরে যারা পড়াশুনো করলেন, আমি কোনো কাজকে ছোট বড় করছি না, প্রশ্ন উঠছে যারা সত্যি সত্যি পড়াশুনো করছে, দিনের পর দিন এ বি সি ডি ক খ গ ঘ শিখলেন, তারা কি চপ শিল্প করার জন্য, কাশের ফুল দিয়ে বালিশ তৈরি করবার জন্য, এই সব করার জন্য পড়াশুনো করলেন? এতদিন ধরে যারা যারা পড়াশুনো করলেন তারা কি শুধুমাত্র প্রধানমন্ত্রীর ভাষায় কোনো অন্যরকম শিল্প করতে পারে, মুখ্যমন্ত্রীর ভাষায় কোনো অন্যরকম শিল্প করতে পারে? এই জন্যই। আর যদি সত্যি ইন্ডাস্ট্রির কথা বলে তাহলে ইন্ডাস্ট্রি কোথায়? সুস্মিতা ম্যাম।
শিল্প তো নেই রাজ্যে। আজকে মুখ্যমন্ত্রীর মুখে আমরা চপ শিল্পের কথা শুনি, আমরা কাঠ শিল্পের কথা শুনি, কাশফুল দিয়ে বালিশ তৈরি হবে, প্রধানমন্ত্রীর মুখে শোনা যায়, হবে ঘুগনি শিল্প, প্রধানমন্ত্রীর মুখেও শোনা যায় সুস্মিতা ম্যাম। শুনতে পাচ্ছেন না? একেবারে প্রধানমন্ত্রীর মুখেও শোনা যায় এরকম শিল্পের কথা। এরকম শিল্পের কথা কেন? দুটো সরকারি অপদার্থ সরকার, দুটো সরকারি অপদার্থ সরকার। আজকে সারা দেশে 45 বছরের মধ্যে বেকারত্বের সংখ্যা সবচেয়ে বেশি। আজকে হাঙ্গার ইন্ডেক্স 125টা দেশের মধ্যে আমরা 111তম। না রাজ্যে কোনো শিল্প আছে, না দেশে কোনো শিল্প আছে, কোনো ইন্ডাস্ট্রি নেই। তার মধ্যেও রাজ্যের এমন অবস্থা, সব পরিযায়ী শ্রমিক, সব অন্য রাজ্যে চলে যাচ্ছে, সেখানে পরিশ্রম করছে। আজকে ছেলেমেয়েরা পড়াশোনা করে করবেটা কি বলুন তো? আজকে ইঞ্জিনিয়াররা রাস্তায় ফেউ ফেউ করে ঘুরছে। সাধারণভাবে যারা পাশ করছে, MA BA পাশ করা ছেলেমেয়েরা তো রাস্তায়। আপনি বিদেশে গেলে দেখতে পারবেন যারা ওয়েটারের কাজ করে তারা প্রচন্ড শিক্ষিত। শিক্ষা মানে এই নয় যে আপনাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতে হবে। শিক্ষিত মানে আপনাকে শিক্ষিত হয়ে সমাজটাকে উন্নতির লক্ষ্যে যেতে হবে। সেটা আপনি যদি বলেন না, এই কথার সঙ্গে আমি আপনার একদম সহমত নই যে আপনি যদি আপনারা যখন কথায় কথায় আপনারা অন্যান্য রাজ্য বা অন্য দেশের সঙ্গে তুলনা করেন, তাহলে আপনারা দেখবেন আপনাদের কংগ্রেসের সময় থেকে এখন যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য আছে, বামফ্রন্টের থেকে পশ্চিমবঙ্গের শিক্ষার হার অনেক বেশি। এবং শিক্ষিত হওয়ার মানুষ মানে এই নয় যে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতে পারে, পারে না। আমাদের পড়াশোনা করবে না, কেউ করবে না, সবাই ফার্স্ট হবে, সবাই ফার্স্ট হবে, সবাই ফার্স্ট হবে, নিশ্চয়ই ফার্স্ট হবে না। যতই দৌড় প্রতিযোগিতা হয়, ফার্স্ট হওয়ার জন্য, তাই বলে এই নয় যে প্রত্যেক 10 জনই ফার্স্ট হবে। সেজন্য শিক্ষা অবশ্যই প্রয়োজন। সমাজে একটা সুস্থ সমাজ গড়তে গেলে শিক্ষা অবশ্যই প্রয়োজন। আমার মনে হয় আপনারা যে সমাজের মানুষ হিসেবে আপনারা এই জায়গাটা একটুখানি আমি আপনাকে ইনসাফ করি, আপনারা এই জায়গাটা শিক্ষা না 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 এক এক করে অনলাইনে রয়েছে। চৈতালি প্লিজ, আমি সুস্মিতা ম্যামকে প্রশ্ন করেছিলাম। না প্লিজ প্লিজ, আমি সবাইকে থামাচ্ছি। আমি সুস্মিতা ম্যামের থেকে উত্তর জানছিলাম। প্লিজ চৈতালি প্লিজ বড় জায়গায় চাকরি পাবে এটা কখনো না 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 প্লিজ প্লিজ, এইভাবে হয় না। সুস্মিতা ম্যাম আপনি আপনার কথা কন্টিনিউ করুন, শেষ করুন, অনলাইনে শুনবো। আজকে এই যে এত ভাতা, এই ভাতা কেন মানুষকে ভাতার উপর নির্ভর করে দিচ্ছে? ডাইরেক্ট মানি অবশ্যই দরকার, ডাইরেক্ট মানি আমরা বলছি না দরকার না, কিন্তু এই ভাতাটাও রাজনীতি। আজকে প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা সাথী এইসব করে ভাতা দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করছে। অথচ রাজ্যে কোনো একটা শিল্প নেই, কোনো চিন্তা ভাবনা নেই, শুধু লোক দেখানো এবং ভোটের জন্য চমকদারি রাজনীতি চলছে। এই চমকদারি আপনাদের কংগ্রেসের ম্যানিফেস্টোতে এবার কি কি রয়েছে আমাকে একটু প্লিজ জানাবেন, দর্শকদের উদ্দেশ্যে যদি একটু জানতে পারি। সেই মায়ের সন্তানটা আগামী দিনে রাস্তায় তাদেরকে ধর্মতলায় গিয়ে তাদেরকে ধর্ণা দিয়ে বসতে হবে। আমার কথা শোনা যাচ্ছে? আসছে আমার কথা আপনার কাছে? 35টা সেক্টরের ছেলেমেয়েরা আজকে রাস্তায় বসে আছে। আমি আপনাকে বলার সুযোগ দিয়েছিলাম, এবার আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। তিনি বলছেন নাকি তিনি ভোটে জিতে দিদি নাম্বার 1-এ নিয়ে যাবে। পশ্চিমবঙ্গের মানুষের এখন লক্ষ্য হচ্ছে দিদি নাম্বার 1-এ যাওয়া। এক এক করে আপনাকে সুযোগ দেবো। চৌধুরী প্লিজ সুযোগ দেবো প্লিজ। না 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 এভাবে হয় না। আমি সবাইকে থামাচ্ছি, আমার প্রশ্ন শুনতে হবে না প্লিজ। চৈতালি প্লিজ না 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 এভাবে হয় না। সুস্মিতা ম্যাম আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আপনি শিক্ষা নিয়ে বলছেন যে কেন্দ্রই হোক বা রাজ্যই হোক কেউই যুবদের কথা ভাবছে না, আপনার মোরাল অফ দ্য স্টোরিটা এটাই। কিন্তু প্রশ্ন উঠছে আপনাদের ম্যানিফেস্টোতে কি কি রয়েছে এবার যুবদের জন্য, একটু যদি কাইন্ডলি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দেন। কি বলুন আরেকবার কোশ্চেনটা? আপনাদের ম্যানিফেস্টোতে দর্শকদের উদ্দেশ্যে যদি একটু জানিয়ে দেন যে যুবদের জন্য কি কি রয়েছে। আমাদের সময় যুবদের জন্য অনেক কিছু হয়েছে। না না ম্যানিফেস্টোতে, এবারে ম্যানিফেস্টোতে কি কি রয়েছে এবার যদি একটু কাইন্ডলি যদি একটু নোট ডাউন করেন। নরেন্দ্র মোদী বলেন ডিজিটাল ইন্ডিয়া তৈরি করব, মেক ইন ইন্ডিয়া তৈরি করব। সেই ডিজিটাল এবং মেক ইন ইন্ডিয়া আইটি চিন্তা ভাবনা এবং মোবাইলকে যদি এই নতুন প্রযুক্তিকে যদি রাজীব গান্ধী না নিয়ে আসতেন তাহলে সেই সময় কোনো সময় ভাবতে পারতো না। বোধহয় আমার প্রশ্নটা আপনার কাছে ঠিকঠাকভাবে পৌঁছচ্ছে না। আমি কি সিআরকে বলবো আমার প্রশ্ন হয়তো সঠিকভাবে পৌঁছচ্ছে না সুস্মিতা ম্যামের কাছে। আমার প্রশ্ন সুস্মিতা ম্যাম আপনার কাছে। সুস্মিতা ম্যাম প্লিজ আমার প্রশ্নটা শুনে নিন। আমার প্রশ্নটা ছিল এটাই যে আপনাদের ম্যানিফেস্টোতে যুবদের জন্য কি কি রয়েছে, এবারের ম্যানিফেস্টোতে আপনাদের যুবদের জন্য কি কি রয়েছে। আপনি বাকিদের কথা বলবেন না, আমি বাকিদের কথা শুনতে চাইছি না। আমার প্রশ্ন উঠছে আপনাদের ম্যানিফেস্টোতে কি কি রয়েছে, আপনাদের যুবদের উদ্দেশ্যে কি কি কথা বলেছেন আপনারা সুস্মিতা ম্যাম।
যুবদের উদ্দেশ্যে আপনাদের এবারে ম্যানিফেস্টোতে কি কি রয়েছে, অন্তত একটা পয়েন্ট যদি আপনি বলতে পারেন খুব ভালো হয়। আমাদের যুব, মহিলা, শ্রমিক, পাঁচটা ন্যায়ের কথা আমরা বলেছি। 5টা শ্রেণী, যুব, শ্রমিক, কৃষক, মহিলা এবং ভাগীদারি, এদের প্রত্যেকের জন্য আমরা 5টা ন্যায়ের কথা বলছি। যেমন মহিলাদের আমরা বলছি মাসে বছরে 1 লক্ষ টাকা করে আমরা দেব মহিলারা। কেউ ইন্টারাপ্ট করবেন না প্লিজ, কেউ ইন্টারাপ্ট করবেন না, আমি বারবার বলছি। সুশীলা ম্যাম আপনি বলুন। 10 লক্ষ যে চাকরি আছে সেই চাকরি যুবক যুবতীদের দেওয়া হবে, যেই চাকরি এখনো পর্যন্ত ভ্যাকেন্ট রয়েছে, এবং তার মধ্যে মহিলাদের 50% সংরক্ষণ থাকবে। আমরা যুবদের জন্য বলছি আগামী দিনে তাদেরকে শিক্ষিত করে তারা যাতে বিনা পয়সায় ট্রেনিং নিয়ে তারা বিভিন্ন চাকরিতে নিয়োগ হতে পারে, তার জন্য বলছি। আমরা বিভিন্ন কথা বলছি, শ্রমিকদের কথা বলছি, কৃষকদের কথা বলছি, ভাগীদারিদের অংশগ্রহণের কথা বলছি। বেশ, আপনি একদম প্রথম পয়েন্টটাতেই বললেন যে বছরে এত টাকা আপনারা দেবেন, সেটা ভাতা নয়, সেটা তাহলে কি? না, আমরা তো বলছি আজ কর্ণাটক সরকার আমাদের কর্ণাটকে আমি বলার সুযোগ দেবো সবাইকে, আমার প্রশ্ন উত্তর সুযোগ নিয়ে তারপর চতুর্থ দিয়ে আপনার কাছে আসবে। সেটা তো অস্বীকার করছি না, আমরা তো বলছি যে মানে আপনারাও ভাতার সমর্থনে ডাইরেক্ট মানির প্রয়োজন আছে আমাদের দেশে। পুরোপুরি তো প্রত্যেকটি রাজনৈতিক দলই তাহলে ভাতার সমর্থনে, তাহলে আপনারা একে অপরকে গাওয়া ছোড়াছুড়ি করছেন কেন? চৈতালি প্লিজ বলুন। না, প্রথমেই বলি, উনি বললেন যে তৃণমূল শুধুমাত্র ভাতাগুলো দেয় রাজনীতি করার জন্য। তবে কংগ্রেস যখন ছিল, কংগ্রেসের সময় কোন কোন ভাতা মানুষ পেয়েছে? তাহলে আপনারা রাজনীতি করার জন্য অবশ্যই করেছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে রাজনীতি করার জন্য ভাতা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গটাকে উঠিয়ে আনার জন্য, যে অর্থনৈতিকভাবে যাতে আমাদের পশ্চিমবঙ্গের মায়েরা সচ্ছল হয় এবং আর্থিকভাবে সহযোগিতা করলে যাতে শিক্ষার দিকটা এগিয়ে আসে, যাতে 18 বছর বয়সের আগে কোনো মেয়ের বিয়ে না হয়, সেই জন্য রূপশ্রী প্রকল্প করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য কৃষক বন্ধু করেছে, তার কারণ যাতে কৃষকরা আত্মহত্যা না করে তাদের ফসলের বা বীজের দাম ঠিক মতো না পেলে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোকে যখন করেছে, নিশ্চয়ই আপনি কেন, শুধু তৃণমূল দল কেন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, আমার ভাই যে এখানে অ্যাঙ্কার রয়েছেন তিনি বললেন যে অবশ্যই আপনি রাজনীতি বা মানুষের সাহায্য দুটো ওতপ্রোতভাবে জড়িত। মানুষের কাজ করলে রাজনীতিতে আপনাকে টিকিয়ে মানুষই রাখবে, জনগণই রাখবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজ করেছে, তাই জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে টিকিয়ে রেখেছে। তো এটাকে যদি আপনি রাজনীতিকরণের একটা অঙ্গ বলেন, তাহলে আমার বলার কিছু নেই, যে অবশ্যই তাহলে পরে মানুষের কাজ করা রাজনীতি। তো মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই রাজনীতি করছে, কারণ মানুষকে পরিষেবা দিচ্ছে। এটাতে আমি মনে করি না কোনো ভুল রয়েছে। আর আপনারা কংগ্রেসের যারা রয়েছেন, আপনারা তো এত পরিষেবা দিতে পারেননি, সেই জন্য এখন আপনারা আফসোস করছেন, দাঁত ছিল দাঁতের মর্ম দিতে পারেননি। তো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে, তখন আপনারা সিপিএম এর সঙ্গে সব হাতাহাত করে নিয়ে চাকরিগুলো তাকে দিয়েছেন, সিপিএম এর পরিবারের লোককে চাকরি দিয়েছেন, এবং এখন আপনারা বিজেপির সঙ্গে হাতাহাত করেছেন। সেই জন্য আমি এবার রুবি ম্যামের কাছে আসছি। রুবি ম্যাম, এতক্ষণ ধরে শুনলেন, এতক্ষণ ধরে আপনাকে শোনার আমি সুযোগ দিলাম, এবার আপনার কাছ থেকে জানি আপনারাও কি পরবর্তীকালে ভাতার নিরিখেই ভোটটা করবেন? যদিও বা মধ্যপ্রদেশের দিকে যদি আমি যাই, সেখানেও লাডলি বায়না প্রকল্প রয়েছে। আমি বিসিআরকে বলবো আপনাদের প্লিজ, আপনারা এতক্ষণ ধরে বললেন, আমি সবাইকে বলার সুযোগ দিয়েছি, শোনারও সুযোগ দিয়েছি। আমি এতক্ষণ ধরে শোনার সুযোগ দিয়েছিলাম রুবি ম্যামকে। রুবি ম্যাম, নিশ্চয়ই আপনি সবটা শুনেছেন এতক্ষণ অবধি, আপনি মুচকি হাসছিলেন, নিশ্চয়ই আপনার অনেক কিছু বলার থাকতে পারে। আমার প্রশ্ন আপনার কাছে একটাই, মধ্যপ্রদেশে আপনারাও লাডলি বায়না প্রকল্প তৈরি করেছেন, এবং সেখানেও কিন্তু ওয়ান কাইন্ড অফ ভাতা শব্দটা কি তাহলে রাজনীতির অঙ্গ হয়ে গেল? যদিও বা আজকের দিনে দাঁড়িয়ে যোগ্য চাকরি প্রার্থী এবং অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে কথা হচ্ছে, কিন্তু এটা তো সত্যি যে আজকের দিনে যুবদেরকে নিয়েও রাজনীতি হচ্ছে, তাই জন্যই তারা রাস্তায় বসে রয়েছে। আপনারাও কি ভাতার উপর নির্ভরশীল? দেখুন, সেটা পশ্চিমবঙ্গের যুবক যুবতীদেরই রাস্তায় বসে থাকতে হচ্ছে, এটা অন্য কোনো রাজ্যে এভাবে বসে থাকতে হচ্ছে না। আর আরেকটা কথা আমি বলবো কংগ্রেসের মুখপাত্রকে, যে 70 বছর ধরে এরা শুধু ভাবনা চিন্তাই করে গেছে, সেটাকে ইমপ্লিমেন্ট যদি কেউ করে থাকে সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজি এসে করেছে। আর তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে বারবার করে ভারতবর্ষের লোক জানে, সারা ভারতবর্ষের লোক জানে কংগ্রেস কি করে গেছে। আপনারা এইভাবে যদি ইন্টারাপ্ট করেন, তাহলে কেউ কারো কথা শুনতে পারবে না, দর্শকরাও অত্যন্ত বিভ্রান্ত হবে। সুশীলা ম্যাম প্লিজ, সুশীলা ম্যাম প্লিজ বলার সুযোগ দিন। সুশীলা ম্যাম প্লিজ,
গডসেকে পুজো করেন, যে গডসে গান্ধীকে হত্যা করেছে। আমি এখানে দুজনকেই থামাবো, আমি চৈতালিদি আপনার কাছে চলে আসবো। নাথুরাম গডসে, গান্ধী আজকের দিনে কিন্তু সত্যিই কোনো ইস্যু নয়। আজকের দিনে ইস্যু হচ্ছে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী। এবং সব থেকে বড় প্রশ্ন চৈতালিদি আপনার কাছে আমার একটাই থাকবে, কেন হচ্ছে যোগ্য অযোগ্য বাছাইয়ের ব্যবস্থাটা কেন তৈরি হচ্ছে? কেন সত্যি এই নেতারা টাকা নিয়েছেন এরকম প্রশ্ন উঠছে? কেন এরকম জায়গা তৈরি হলো যেখান থেকে একজন চাকরি প্রার্থীকে তার ভবিষ্যৎ নির্ধারণের জন্য, তার ভবিষ্যৎ ভালো করবার জন্য টাকা দিয়ে চাকরি নিতে হচ্ছে, উপঢৌকন ব্যবহার করতে হচ্ছে? এই হাল কবে হলো বাংলায় চৈতালি? দেখুন, সর্বোপরি আমি প্রথমেই বললাম যে আমরা যখন শিক্ষিত সমাজ গড়তে কি সকলকে বেসিক এডুকেশনটা সবার দরকার, তারপরে চাকরি বাকরি যেটা বলছেন। এবার চাকরি দিতে গিয়ে পয়সা নিয়েছে, টাকা নিয়েছে, কোন জায়গায় টাকা নিয়েছে, কাকে টাকা নিতে দেখা গেছে, কি রয়েছে, আপনারা অনলাইনে রয়েছেন, দুজনের সঙ্গে তর্কাতর্কি করছেন, দর্শকদের উদ্দেশ্যে অত্যন্ত বিভ্রান্তিকর। তাই জন্য রবি ম্যামের কাছে আমি স্পেশালি আসবো, প্লিজ মাঝখানে কেউ ইন্টারাপ্ট করবেন না। বিচার্য বিষয় কোর্ট সেটা যেহেতু এটা আইনের দ্বারস্থ হয়েছে, এর আগেও প্রচুর চাকরির ক্ষেত্রে এভাবে আইনের দ্বারস্থ হয়েছিল, তো সেই জায়গায় এখনো হয়েছে। তো কিন্তু আমার কাছে একটাই শুধু প্রশ্ন, আমার মানে নিজের একটা শুধু কথা বলার, যে মানুষ কখনো শিক্ষিত হয়, আজকে শিক্ষিত সমাজ গড়তে গিয়ে আপনি বলছেন যে সেখানে যোগ্য অযোগ্য, টাকা দিয়ে চাকরিটা যোগ্য, আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক, টাকা দিয়ে চাকরিটা কেন? টাকা দিয়ে চাকরি আপনি কি দেখেছেন কাউকে টাকা নিতে? কিন্তু প্রশ্ন তো উঠছে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী বারবার করে বাতিল হয়ে গেল, গোটা প্যানেল বাতিল হয়ে গেল। এখন সেটা না, এটা আপনি এক্সকিউজ দিতে পারেন না। যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী বাতিল হয়েছে 25,753 জনের, এবং তাদের চাকরিটা কেন বাতিল হলো? ওএমআর শিট পুড়িয়ে দেওয়া হয়েছে, কমিশন পুরো জায়গাটাকে একদম ব্ল্যাঙ্ক করে রেখে দিয়েছে। সেটা কোর্ট বলতে পারবেন, কোর্টের বিচার্য বিষয়। নিশ্চয়ই আমি চাইবো যে সঠিক বিচার তদন্তে সঠিক জায়গাটা উঠে আসুক, কিন্তু এখানে টাকা নিতে, কিন্তু আপনি বলছেন চাকরির ক্ষেত্রে টাকা নিয়েছে, কার ঘরে কে টাকা নিয়েছে এটা বলেছে কোর্ট? তো বলেনি টাকা নেওয়া হয়েছে, কোর্ট বলেছে যোগ্য অযোগ্যদের বলছে এত স্ক্যাম হয়েছে যে গোটা প্যানেলটাই বাতিল করতে হচ্ছে। স্ক্যাম হয়েছে, কি হয়েছে, কত টাকা স্ক্যাম হয়েছে এটা তো বলেনি যে কেউ টাকা নিয়েছে। স্ক্যাম হয়েছে মানে তো তাহলে কি করে হলো? না, স্ক্যাম হয়েছে মানে যে আমি টাকা নিয়েছি, আপনি টাকা নিয়েছেন, উনি টাকা নিয়েছে, এটা কখনোই প্রমাণ হয় না। টাকার অঙ্ক হয়নি তো? তাহলে এটা কখনোই বলা হয়নি। আপনার এই কথাটা অন রেকর্ডে থাকবে না। হ্যাঁ, এটা কখনোই এখনো টাকা নিয়ে হয়নি না, কোর্ট এখনো অবশ্যই বলেননি, কোর্ট কখনোই বলেনি। সেই জন্যই আপনি যদি এটা বলে থাকেন বা কেউ এটা বলে থাকে, এটা তার নিজের ওপিনিয়ন, আমার এখানে কিছু বলার নেই। কিন্তু আজকে কোর্ট বিচার করবে, যারা যোগ্য বা অযোগ্য যারাই আছে। এটা খুব দুঃখজনক ঘটনা যে তাদেরকে আবার টাকাটা রিটার্ন দিতে হবে, কারণ একটা পরিবার যখন চাকরি পেয়ে যায়, 12% সুদে হয়ে গেছে, তো সেই জায়গায় 12% সুদে। হ্যাঁ, তো সেই জায়গায় এখন তারা টাকা নিয়েছে, কাকে টাকা দিয়েছে এর জন্য তো রাজ্য সরকার দায়ী নয়, এর জন্য তো কমিশন দায়ী নয়। কাকে দিয়েছেন? এসএসসি কার হাত দিয়ে চলছে? কাকে দিয়েছেন? এসএসসি কার হাত দিয়ে চলছে চৈতালি দি? কাকে দিয়েছেন আজকে আপনি যদি বলেন? আমার প্রশ্ন স্পেসিফিক চৈতালি দি, এসএসসি কার হাত দিয়ে চলছে? কখনোই সরকার বা আপনি কখনোই আমার বেশ আমি একদম অন্তিম লগ্নের দিকে আছি। রুবি ম্যাম, আপনার কাছ থেকে ওয়ান লাইনার জানার চেষ্টা করব, আপনি কন্টিনিউ করুন, মাঝখানে কেউ ইন্টারাপ্ট করবেন না। ওয়ান লাইনার জানবো অতি সংক্ষেপে, বলুন। সরকারে রয়েছে তৃণমূল কংগ্রেস, বলছে দায় কার ইনি জানেন না? আরে আপনি জানেন, আপনারা এসএসসি আপনারা তারা যোগ্য পারা দেখেছেন, টাকা দিয়েছেন, টাকা দিয়েছেন, তাহলে আপনি দিয়েছেন নিশ্চয়ই, আপনি দিয়েছেন নয়, আপনি দিয়েছেন বা নিয়েছেন, তাহলে আপনি জানেন, তাহলে আপনি কি দয়া করে বলে দিন কাকে দিয়েছেন বা কার কাছ থেকে নিয়েছেন? আপনারা যদি চুরিটা করেন, সেই চুরি প্রমাণিত হয়নি, আপনি কি বলতে পারবেন না? চুরি হয়েছে বলে অযোগ্যতা আপনারা জায়গা দেবেন বলে সেটা চুরিটা বিচার্য বিষয়। যখন চুরিটা পাওয়া যায় যে এ চুরি করেছে, তাকে প্রমাণ সহ বলতে হয় যে ইনি চুরি করেছে। তো আপনি নিশ্চয়ই দিয়েছেন বা আপনি নিয়েছেন, তাহলে আপনি বলতে পারবেন আপনি কার কাছ থেকে টাকা দিয়েছেন বা কার কাছ থেকে নিয়েছেন। বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিচ্ছে। তাহলে মণিপুরে মহিলাদের উপর যে ঘটনাটা ঘটেছিল তার জন্য বিজেপি সরকার দায়ী? সরকার তো সেখানে বিজেপির ছিল, তাহলে কি আপনারা তার জন্য দায়ী? একেবারে অন্তিম লগ্নের দিকে আসবো চৈতালি দি, খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়ে শেষের দিকে যাবো, একেবারে শেষের দিকে যাবো। প্লিজ, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, আমি সবাইকে থামাচ্ছি এখানে। প্লিজ কোঅপারেট করুন, প্লিজ আমি সবাইকে বলছি কোঅপারেট করুন। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, প্লিজ চৈতালি দি, প্লিজ রুবি ম্যাম, আমি সবাইকে বলার সুযোগ দিয়েছিলাম, প্লিজ চৈতালি দি আসবো। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, এবার সবাইকে এই যাবতীয় বিষয়টি নিয়ে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো, সবাই 1 মিনিট করে বলার সুযোগ পাবেন। রুবি ম্যাম, আপনাকে বলার সুযোগ দিয়েছিলাম, সুস্মিতা ম্যাম আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। করতে পারেনি, তারা হয়তো পরিবারের সাথে প্লিজ রুবি ম্যাম, আপনার সময় শেষ, 1 মিনিট করে এখন সবাইকে সময় সুযোগ দেবো। সুস্মিতা ম্যাম প্লিজ, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন।
হয়ে কার্নিভাল করতে পারে, তুমি কিন্তু please, এই হয়ে গেছে। Please, না, না, না। প্লিজ না 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 না, এভাবে হয় না, এভাবে হয় না। একেবারে অন্তিম লগ্নের দিকে চলে এসেছি। এইরকম ভাবে কেউ আসলে কেউ কারোর কথা শুনতে পাবে না। যে কথা বলে আজকে এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। সেই জন্যে প্রশ্ন উঠছে একটা জিনিস আপনাদের কাছে, যারা যারা দর্শক যারা দেখছেন, প্রত্যেকের দিকে কাদা ছোড়াছুড়ি অত্যন্ত ভালোভাবে করতে পারেন, কিন্তু প্রশ্ন ওঠে চাকরি হারাদের, তারা তো কোনো দলের লোক নয়, তাদের রং গেরুয়া নয়, সবুজ নয়, সাদা নয়, লাল নয়, তাদের রং একটাই, তারা পড়াশুনো করেছিলেন এবং শেষবেলায় তাদের যোগ্য চাকরিটা চেয়েছিলেন। শেষবেলায় সেই চাকরিটাও কাফনবন্দি হয়ে গিয়েছে। আপনাদের হাতে ছাড়লাম, দর্শকদের হাতে ছাড়লাম, কেন সবটাই এখনও তদন্ত সাপেক্ষ। টাকা নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি সেটাও সত্যিই তদন্ত সাপেক্ষ। কিন্তু প্রশ্ন ওঠে এই নতুন যৌবন, এই নতুন মানুষগুলো যারা সত্যি সত্যি এতদিন ধরে আশায় বুক বেঁধেছিল, তাদের দিকে একটা বড়সড় প্রশ্ন থেকে গেল। এই প্রশ্ন নিয়েই আজকে শেষ করতে হচ্ছে। ক্ষমা প্রার্থী আমি। এরকমই টানটান শো দেখার জন্য ঠিক নজর রাখতে হবে ট্র্যাক টিভি বাংলার পর্দায়, এক কথায় অঞ্চলে, সন্ধ্যে 7টায়। নমস্কার।